আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে একটা নতুন অধ্যায় মানব শারীরতত্ত্ব ও সমন্বয় নিয়ন্ত্রণ নিয়ে আমরা পড়ালেখা করব। এটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 8। তো শুরু করা যাক। উদ্দীপনা বা সংবেদনা জীবের এক অনন্য বৈশিষ্ট্য। বহিস্থ বা অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে দেহের অন্তঃস্থ কর্মকাণ্ডকে সমন্বয় করার সামর্থ্য জীবের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। প্রত্যেক জীব তার বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের প্রতি সার্বক্ষণিক হুঁশিয়ার ও তৎপর থাকে। জীবদের ভেতরে ও বাইরে সংঘটিত যে কোনো পরিবর্তন শনাক্তযোগ্য ও সাড়াদান উপযোগী হলে তাকে উদ্দীপনা বলে। অর্থাৎ জীবদেহের ভেতরে ও বাইরে সংঘটিত যে কোনো পরিবর্তন যদি শনাক্ত করা যায় এবং সেটা যদি সাড়াদান উপযোগী হয় তাহলে তাকে উদ্দীপনা বলে। প্রথমত উদ্দীপনা হতে গেলে সেটাকে শনাক্তযোগ্য হতে হবে এবং সাড়াদান উপযোগী হতে হবে। আর এটাকে ইংরেজিতে বলে স্টিমুলাই, একবচনে স্টিমুলাস। উদ্দীপনা গ্রাহক অঙ্গ বা রিসেপ্টরে গৃহীত হয়, স্নায়ু বা নিউরনে বাহিত হয় এবং ইফেক্টরের সাহায্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে। উদ্দীপনা গ্রাহক অঙ্গ হচ্ছে রিসেপ্টর। যে উদ্দীপনা গ্রহণ করবে সে রিসেপ্টর, যার মাধ্যমে বাহিত হবে সেটা হচ্ছে নিউরন স্নায়ু, আর যেটা প্রতিক্রিয়া ব্যক্ত করবে সেটা হচ্ছে ইফেক্টর। প্রতিক্রিয়া ব্যক্ত করছে ইফেক্টর, গ্রহণ করছে রিসেপ্টর। তাহলে উদ্দীপনা গ্রহণ হচ্ছে রিসেপ্টরে, পরিবহন হচ্ছে নিউরনে এবং প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে ইফেক্টরে। ইফেক্ট মানেই প্রতিক্রিয়া। আমরা যখন আহার করি তখন চোখ দিয়ে খাবারটি আগে দেখি, নাক দিয়ে ঘ্রাণ নেই, হাত তুলে খাবারটি মুখে পুরি, জিহ্বা দিয়ে স্বাদ নেই, চোয়ালের পেশি দিয়ে খাদ্য চিবাই, গলাৎকরণ পেরিস্টালসিস সহ লালাক্ষরণ থেকে শুরু করে পৌষ্টিকনালীর বিভিন্ন জায়গায় নানা ধরনের এনজাইম ইত্যাদি ক্ষরিত হয়। নিয়ন্ত্রণ ছাড়া এমন কর্মযজ্ঞ সম্পন্ন হতে পারে না। বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে সমন্বয় বলে। অর্থাৎ আমাদের যে অঙ্গতন্ত্র রয়েছে তাদের মধ্যে যেসব সহযোগিতামূলক কাজকর্ম চলে সেগুলো মূলত অনেকগুলো জটিল প্রক্রিয়ার একটা সম্মিলিত রূপ। বাস্তবে এই সম্মিলন ঘটানোর প্রক্রিয়াটাই হচ্ছে সমন্বয়। সংজ্ঞা দিতে গেলে বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে সমন্বয় বলে। অর্থাৎ বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড যে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তার প্রক্রিয়াটাই হচ্ছে সমন্বয়। অর্থাৎ সমন্বয় হলো বিভিন্ন রকমের কর্মকাণ্ডগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রক্রিয়া। প্রাণীদেহে দুটি সমন্বয়কারী তন্ত্র রয়েছে। একটা ভৌত সমন্বয়তন্ত্র বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে, অন্যটি রাসায়নিক সমন্বয়তন্ত্র যা অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে ঘটে। অর্থাৎ প্রাণীদেহের সমন্বয়ের জন্য দুইটা তন্ত্র, একটা হচ্ছে ভৌত সমন্বয়তন্ত্র অর্থাৎ যেটা স্নায়ুতন্ত্র, অন্যটা হচ্ছে রাসায়নিক সমন্বয়তন্ত্র যা অন্তঃক্ষরা তন্ত্র নামে পরিচিত। অর্থাৎ এখানে বিভিন্ন হরমোন আর নিউরো ট্রান্সমিটারগুলো সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ একটা হচ্ছে ভৌত বা ভিত্তি যেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে তার প্রোডাক্ট বা রাসায়নিকগুলো অর্থাৎ হরমোন বা নিউরো ট্রান্সমিটার। এ অধ্যায়ে মানবদেহে সংগঠিত বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের সমন্বয় প্রক্রিয়ার সাথে জড়িত বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের গঠন এবং সেগুলোর কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো আমরা পরবর্তীতে দেখি। এক্ষেত্রে প্রথমেই ভৌত সমন্বয়তন্ত্রের আলোচনা, যার একটা অংশ হচ্ছে স্নায়বিক সমন্বয়, নার্ভাস কোঅর্ডিনেশন। উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা প্রত্যেক জীবের মৌলিক বৈশিষ্ট্য। বিবর্তনের গতিপথে এককোষী জীব যখন একসময় বহুকোষী জীবে পরিণত হয়েছে তখন দেহের সবখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে থাকা অগণিত কোষের বৈচিত্র্যময় ক্রিয়াকলাপের সঙ্গে যোগসূত্র রচনা করা এবং পরিবেশের সাথে সুসম্পর্ক রক্ষা করার উদ্দেশ্যে আবির্ভূত হয়েছে দ্রুত যোগাযোগ নিয়ন্ত্রণকারী স্নায়ুতন্ত্র। অর্থাৎ বিবর্তনের গতিপথে যখন এককোষী জীব থেকে আস্তে আস্তে বহুকোষী একটা সময় অঙ্গতন্ত্র কিংবা উন্নত প্রাণীদের আবির্ভাব ঘটল, তখন দেখা গেল অনেক রকম বৈচিত্র্যময় ক্রিয়াকলাপের মধ্যে যোগসূত্র রচনাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ল। এই যোগসূত্র রচনা করার প্রয়োজনীয়তা থেকে এবং পরিবেশের সাথে সুসম্পর্ক রক্ষার উদ্দেশ্যে যে দ্রুত যোগাযোগ নিয়ন্ত্রণকারী ব্যবস্থা চালু হয়েছে সেটাই হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র এমন এক বিশেষ অঙ্গতন্ত্র যা দেহের অন্য সব অঙ্গতন্ত্রের কাজে অন্যতম প্রধান সমন্বয়ক ও নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে।
নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তীয় কাজের সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালিত করে তাকে স্নায়ুতন্ত্র বলে। অর্থাৎ নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজের সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালিত করে তাকে স্নায়ুতন্ত্র বলে। অর্থাৎ নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে দেহকে পরিচালিত করে, সেটাই স্নায়ুতন্ত্র। ভ্রূণীয় এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্রের উৎপত্তি লাভ করেছে। খুবই ইম্পর্টেন্ট, ভ্রূণীয় এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্রের উৎপত্তি লাভ করে। দেখো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মানুষের স্নায়ুতন্ত্র ভ্রূণীয় কোন স্তর থেকে উৎপত্তি লাভ করে? আমরা প্রথম অধ্যায়ে থাকতে পড়েছি যে ভ্রূণীয় স্তর নামে আমাদের 3টা স্তর রয়েছে। সবথেকে বাইরের স্তরটার নাম হচ্ছে এক্টোডার্ম, মাঝেরটা মেসোডার্ম এবং সবথেকে ভেতরেরটা এন্ডোডার্ম। তার মধ্যে সবথেকে বাইরের স্তরটা হচ্ছে এক্টোডার্ম, অর্থাৎ সেই বাইরের স্তর থেকেই তৈরি হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্রের উৎপত্তি লাভ করেছে। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভ্রূণীয় কোন স্তর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করেছে, বা ভ্রূণের কোন স্তর থেকে মস্তিষ্ক উৎপত্তি লাভ করেছে? সবগুলোর উত্তর কিন্তু ভ্রূণীয় এক্টোডার্ম থেকে, অর্থাৎ এক্টোডার্ম থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, আমরা যদি এই পড়ারই সংশ্লিষ্টতায় ভ্রূণীয় কোন স্তর থেকে কি কি অঙ্গ তৈরি হয় তা যদি আরেকবার একটু দেখে ফেলি, তাহলে মনে হয় বিষয়টা কানেক্ট করা আরো সহজ হবে। তাহলে চলো আমরা একটু হাতে কলমে, একটু খাতায় কলমে একটু দেখার চেষ্টা করি যে ভ্রূণীয় কোন স্তর থেকে কি কি অঙ্গ বা অংশগুলো আমরা পাই। তো যারা প্রথম অধ্যায় পড়েছো তারা অবশ্যই মনে আছে যে ভ্রূণীয় স্তর পড়ার সময় আমরা 3টা অংশ পেয়েছিলাম। তো একবার আমরা একটু ভ্রূণীয় স্তরটা আঁকাই। এই ধরো একটা ভ্রূণ, ভ্রূণের সবার বাইরে একটা স্তর, এটা কি? এটা হচ্ছে এক্টোডার্ম। এবং সবার ভিতরের একটা স্তর, এটা কি? এন্ডোডার্ম। এন্ডোডার্ম। আর মাঝে যেটা আছে সেটা কিন্তু মেসোডার্ম। তাহলে আমরা একটু লিখি, এটা হচ্ছে যে এক্টোডার্ম। এই মাঝের অংশটা হচ্ছে মেসোডার্ম। আর সবচেয়ে ভেতরের অংশটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে আমরা এখন দেখব কোন ভ্রূণীয় স্তর থেকে কি কি অংশ তৈরি হয়। তা প্রথমে আমরা শুরু করি এন্ডোডার্ম থেকে, কারণ যেহেতু এটাই সবার আগে আমাদের উৎপন্ন হয়, কারণ ভ্রূণের সবার আগে এন্ডোডার্মটাই উৎপন্ন হয়। তাহলে এন্ডোডার্ম থেকে আমরা কি কি পাই, চলো আমরা একটু দেখার চেষ্টা করি। এন্ডোডার্ম থেকে প্রথমতই আসে পরিপাকতন্ত্রের সকল অংশ। আমরা জানি এন্ডোডার্ম মানে হচ্ছে সব থেকে ভিতরের অংশ। এন্ডোডার্মটা হচ্ছে সব থেকে ভেতরের অংশ। তার অর্থ প্রাণীদেহে এন্ডোডার্মটার কাজ হচ্ছে সব থেকে ভেতরের অংশগুলো তৈরি করা। সব থেকে ভেতরে কি আছে? সব থেকে মাঝে রয়েছে আমাদের পরিপাক নালী। সবার মাঝে কি রয়েছে? সবার মাঝে রয়েছে আমাদের পরিপাক নালী। এবং এর সাথে সংশ্লিষ্ট রয়েছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালীটা কি আমরা চিনি, যেমন ধরো আমাদের মুখ থেকে পায়ু পর্যন্ত। মুখ থেকে পায়ু পর্যন্ত এই সম্পূর্ণ নালীটাই মূলত পরিপাক নালী। এর মধ্যে যা যা অংশগুলো রয়েছে সবই কিন্তু এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। এর মধ্যে কি কি রয়েছে একবার মনে করো তো। এই যে আমি ব্র্যাকেটে দেখাচ্ছি, পাকস্থলী, সরি প্রথমে গলবিল ছিল, দুঃখিত, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র ইত্যাদি যা 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 কিছু এর মধ্যে রয়েছে।
এরপরে পরিপাক গ্রন্থির মধ্যে কি রয়েছে, এটা তো আমরা সবাই জানি। পরিপাক গ্রন্থির মধ্যে রয়েছে যকৃৎ, অগ্নাশয়, আর আর কয়েকটা গ্রন্থি যেমন থাইরয়েড, প্যারাথাইরয়েড। আর একটা জিনিস, সেটা হয়তো পরিপাক গ্রন্থির সাথে ডাইরেক্টলি নেই, তারপরেও থাইমাস গ্রন্থি। যেহেতু প্রাপ্তবয়স্কে থাইমাস গ্রন্থিটা থাকে না, তারপরও আমরা এটা আলাদা করে মনে রাখবো, সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি। এর পরবর্তীতে দেখা যায় যে আমাদের শ্রবণ সংক্রান্ত কিছু অঙ্গ রয়েছে, দুইটাই মূলত। শ্রবণ সংক্রান্ত অংশের মধ্যে দুইটা, একটা হচ্ছে মধ্যকর্ণ, আরেকটা হচ্ছে শ্রবণ নালী। এই দুইটা, অর্থাৎ মধ্যকর্ণটাই শুধুমাত্র এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়, আর শ্রবণ নালীটা সেটা এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। আর রেচন সংক্রান্ততে দুটো জিনিস আছে, যেটা একটু নিচে দেখাই। রেচন সংক্রান্ততে রয়েছে মূত্রথলি বা মূত্রাশয়, আরেকটা হচ্ছে মূত্রনালী। একটা হচ্ছে মূত্রথলি বা মূত্রাশয়, একটা হচ্ছে মূত্রনালী। এই মোটামুটি তিনটা অংশ। একটা হচ্ছে পরিপাক নালী বা পরিপাক গ্রন্থি সংক্রান্ত, যে দেখো আরেকটা হচ্ছে শ্রবণ সংক্রান্ত, আর সর্বশেষ রেচন সংক্রান্ত। তাহলে আমরা কি কি পাচ্ছি? পরিপাক নালীতে মুখ থেকে পায়ু পর্যন্ত যা যা অংশ আছে সবই পরিপাক নালীর অংশ, আর সবগুলোই এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। তাহলে পরিপাক নালী এন্ডোডার্ম থেকে, পরিপাক গ্রন্থি অর্থাৎ পরিপাক সংক্রান্ত যত গ্রন্থি আছে সবই এন্ডোডার্ম থেকে। পরিপাক গ্রন্থির মধ্যে যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, এগুলো মনে রাখতে হবে। সবথেকে বেশি মনে রাখার এখানে যেটা মনে থাকবে না, সেটা হচ্ছে থাইরয়েড, প্যারাথাইরয়েড আর থাইমাস। থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, এটা এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। আমার সাথে বলো, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস। থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, এন্ডোডার্ম। থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, এন্ডোডার্ম। থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। আর শ্রবণ সংক্রান্ত দুটো, একটা হচ্ছে মধ্যকর্ণ আর শ্রবণ নালী। মধ্যকর্ণটা এন্ডোডার্ম থেকে, শুধুমাত্র মধ্যকর্ণটা এন্ডোডার্ম থেকে। আর শ্রবণ নালী যেটাকে অডিটরি টিউবও বলা হয়ে থাকে, অর্থাৎ অডিটরি টিউব, অর্থাৎ শ্রবণ সংক্রান্ত অঙ্গের মধ্যে রয়েছে মধ্যকর্ণ আর শ্রবণ নালী। মধ্যকর্ণ আর শ্রবণ নালী। মধ্যকর্ণ কোথা থেকে? এন্ডোডার্ম থেকে। মধ্যকর্ণ মানে মাঝামাঝি থেকে তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু না, মধ্যকর্ণ এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। মধ্যকর্ণ তৈরি হয় এন্ডোডার্ম থেকে, এটা একটু মনে রাখতে হবে। মধ্যকর্ণ মানে ভেতরের কর্ণ, এইভাবে মনে রাখবা যে মধ্যকর্ণ মানে ভেতরের কর্ণ, ভেতর মানে এন্ডো। মধ্যকর্ণ মানে ভেতরের কর্ণ, ভেতরের কর্ণ মানে এন্ডো। তাহলে মধ্যকর্ণ আর শ্রবণনালী এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। আর রেচন সংক্রান্ত দুটো আছে, সেটা হচ্ছে মূত্রথলি আর মূত্রনালী। মূত্রথলি বা মূত্রাশয়, আর একটা হচ্ছে মূত্রনালী। তাহলে মূত্রথলি, মূত্রাশয়, মূত্রনালী। তাহলে মূত্রথলি, মূত্রাশয় বা মূত্রনালী, এই তিনটা হচ্ছে এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। তাহলে মূত্রথলি বা মূত্রনালী এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। মূত্রথলি, মূত্রনালী এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। মূত্রথলি, মূত্রনালী এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। মূত্রাশয়, মূত্রনালী এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে মেসোডার্ম। দেখাই যাচ্ছে মেসোডার্ম হচ্ছে ভ্রূণীয় স্তরের মাঝের অংশ। তাহলে আমরা বলতে পারি প্রাণীদেহে মাঝের যে অংশগুলো রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে আমাদের পরিপাক নালী এবং বাইরের ত্বকের মাঝখানের যে অংশটা, সেটাই হচ্ছে মেসোডার্ম। তাহলে এর মাঝে কি আছে? এর মাঝে রয়েছে আমাদের কঙ্কালতন্ত্র। এর মাঝে রয়েছে আমাদের কঙ্কালতন্ত্র। অর্থাৎ এর মধ্যে রয়েছে তোমার অস্থি
প্লাস তরুণাস্থি। অস্থি প্লাস তরুণাস্থি মেসোডার্মের মধ্যে, অর্থাৎ যত ধরনের অস্থি এবং তরুণাস্থি রয়েছে সবগুলো উৎপন্ন হয় মেসোডার্ম থেকে। এরপর হচ্ছে আমাদের পেশি, আমাদের যে কঙ্কালতন্ত্রের সাথেই যুক্ত থাকে কিন্তু পেশি। অস্থি তরুণাস্থি প্লাস পেশি এখানেই দেওয়া যায়, তারপর আমি আলাদাভাবেই দিচ্ছি যে পেশি, দেহে যত রকমের পেশি আছে মোটামুটি সব ধরনের পেশি কিন্তু মেসোডার্ম থেকে তৈরি হয়। যত পেশি আছে মেসোডার্ম থেকে, পেশি মানেই মেসোডার্ম। তাহলে পেশি মোটামুটি মাঝের অংশ, আমরা ধরে নিব যে পেশি হচ্ছে দেহের মাঝের অংশ, মেসোডার্ম থেকে তৈরি হয়। পেশি দেহের মাঝের অংশ, মেসোডার্ম থেকে তৈরি হয়। এর পরবর্তীতে সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্রের সাথে জড়িত সব কিছু। রক্ত সংবহনতন্ত্র, এর মধ্যে কি আছে বলতো? হৃৎপিণ্ড, ধমনী, শিরা, তথা বলা যেতে পারে রক্তনালী। যাক, তাও দিলাম ধমনী ও শিরা। আর তার সাথে হচ্ছে আমাদের রক্তকণিকা বা রক্ত। তাহলে রক্ত কোথা থেকে তৈরি হচ্ছে? মেসোডার্ম থেকে, ভ্রূণীয় মেসোডার্ম থেকে রক্ত সংবহনতন্ত্রের সকল উপকরণগুলো তৈরি হচ্ছে। হৃৎপিণ্ড বলো, রক্তনালী বলো, রক্ত বলো। 4 হচ্ছে আমাদের সংযোজক টিস্যু, অর্থাৎ এগুলো আসলে পড়ে এসেছি, তারপরও আলোচনা জন্য এটাও বলা হয়ে থাকে যে সংযোজক টিস্যুর মধ্যে কি থাকে যেগুলো সংযোজন করে। হতে পারে যে টেন্ডন, তরুণাস্থিতে আমরা পড়েছি লিগামেন্ট, টেন্ডন, কিংবা তরল যোজক কলার মধ্যে আছে রক্ত, কিংবা আরও আছে তোমাদের লসিকা। তরুণাস্থি বা কার্টিলেজও তো পড়েছি, কার্টিলেজ বা তরুণাস্থি। বাস্তবে এগুলো দেখবো, আসলে সংযোজক টিস্যুটাকে আলাদা রাখাই যেত, অহেতুকের মধ্যে দেওয়াটা ঠিক হয়নি। এটা আমরা এমনি অন্যভাবেই পড়ে ফেলবো। যেমন 5 নম্বরে দেখো, এবার আসবে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ প্রতিরক্ষা শ্রেণী। কীভাবে মনে রাখা যায় দেখো, প্রথমত কঙ্কালতন্ত্র, তারপরে রক্ত সংবহনতন্ত্র, তারপর হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা সম্পর্কিত। এর মধ্যে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত প্লিহা, লিম্ফ নোড, লিম্ফনালী, অর্থাৎ প্রতিরক্ষা সম্পর্কিত সব কিছু। যদি এখানে বলো যে শ্বেত রক্তকণিকা, তাও কিন্তু সে মেসোডার্ম থেকেই উৎপন্ন হবে, তো দেওয়ার ইচ্ছে হলে দিয়ে নিবা। আর 6 নম্বরে হচ্ছে আমাদের প্রজননতন্ত্র। প্রজননতন্ত্রের যা যা আছে, প্রজননতন্ত্র সংশ্লিষ্ট যা যা আছে সবই কিন্তু আমাদের মেসোডার্ম থেকে তৈরি হয়। যেমন ধরো টেস্টিস, ওভারি, আরেকটা আছে ইউটেরাস। ইউটেরাস এগুলো প্রজনন সংশ্লিষ্ট অংশ, টেস্টিস, ওভারি, ইউটেরাস। এরপর হচ্ছে রেচন সংশ্লিষ্ট। রেচন সংশ্লিষ্ট বলতে গেলে এটা রেচনতন্ত্রই বলা যায়, সংশ্লিষ্টটার দরকার নেই। রেচনতন্ত্র, এর মধ্যে কিন্তু আমাদের বৃক্ক রয়েছে। মেইন যে রেচনটা ঘটাবে সেই বৃক্ক বা কিডনি কিন্তু এই মেসোডার্ম থেকে তৈরি হয়। আগেরবার দেখো আমরা রেচন সংক্রান্ততে দেখেছিলাম এখানে মূত্রথলি আর মূত্রনালী। মূত্রথলি আর মূত্রনালী এই দুটো অংশ ছিল এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়, আর মূল যে বৃক্ক বা কিডনি সেটা কিন্তু তৈরি হয় মেসোডার্ম থেকে। আমরা বুঝতে পারছি আশা করি। 8 এবার আমরা পড়ব যে এর এখানে একটু বাড়তিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। তবে তোমাদের এরই সংশ্লিষ্ট একটা কথা বলে দিই, কিছু কিছু অঙ্গ গঠন টিস্যু বা কলা রয়েছে যেগুলো এককভাবে কোনো ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয় না, বরং সেটা আসলে কয়েকটা ভ্রূণীয় স্তরের সম্মিলিত গঠন।
যেমন ধরো এই যে অ্যাড্রেনাল গ্রন্থি, এই অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশটা তৈরি হচ্ছে মেসোডার্মি, আর ভেতরের অংশটা কিন্তু তৈরি হয় একটোডার্মিজে। ঠিক একেবারে রেচনতন্ত্র বৃক্ক সম্পূর্ণরূপে মোটামুটি প্রায় সম্পূর্ণটাই বলা যায় যে মেসোডার্মিই তৈরি হয়েছে। বাকি কিছু অংশ দেখা যায় আবার একটোডার্মের সাথেও সংযুক্ত আছে। তো মূল অংশ হিসেবে বললে রেচনতন্ত্রের বৃক্ক এটা মেসোডার্মিই তৈরি হচ্ছে, আর অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশ, বাইরের কিছু সামান্য অংশ তৈরি হয় কিন্তু মেসোডার্মের মধ্যে। আর সর্বশেষ আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের চামড়ার ডার্মিস। চামড়ার ডার্মিস, এপিডার্মিস না, কিন্তু চামড়ার ভেতরের অংশ। আমাদের যে ত্বকের ভেতরের অংশটা, ত্বকের যে ভেতরের অংশটা আছে সেটা হচ্ছে চামড়ার ডার্মিস বলে, আর চামড়ার ডার্মিসটা তৈরি হয় মেসোডার্ম থেকে। এপিডার্মিসটা হবে আবার একটোডার্ম থেকে, সেটা পরে আসতেছি। তাহলে দেখো মেসোডার্মে কি কি হলো, আমাদের কঙ্কালতন্ত্রে যা যা আছে, অস্থি তরুণাস্থি পেশি, অস্থি তরুণাস্থি পেশি অর্থাৎ আমাদের দেহের পরিপাক নালী এবং ত্বকের মাঝামাঝি অংশে কী আছে এটা আমরা শুধু মনে করব। পরীক্ষার হলে আসুক বা যেখানে আসুক আমরা এটা মনে করব, আমাদের পরিপাক নালী যেহেতু সবার ভিতরের অংশ আর ত্বক সবার বাইরের অংশ, তাহলে এর মাঝামাঝিতে কী আছে, এর মাঝামাঝিতে আছে কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্রের সাথে যা যা সংশ্লিষ্ট অস্থি তরুণাস্থি কিংবা পেশি সবই ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, সবই মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। তাহলে কঙ্কালতন্ত্র মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। পেশি দিলাম, রক্ত সংবহনতন্ত্র কিন্তু মেসোডার্ম থেকে তৈরি হয়। রক্ত সংবহনতন্ত্রের সাথে সংশ্লিষ্ট যা যা আছে, আমাদের সংবহনতন্ত্রের সাথে হৃৎপিণ্ড, ধমনী, শিরা, রক্ত সবই কিন্তু মেসোডার্ম থেকে তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট যে রক্ত কোথা থেকে তৈরি হয়, প্রশ্ন আসতে পারে যে আমাদের রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়, ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। আমাদের সংযোজক টিস্যু এত পড়লাম, লিগামেন্ট, টেন্ডন, কার্টিলেজ, ইম্পর্টেন্ট না, এগুলো অন্যভাবে পড়া হয়েই গিয়েছে, এটাকে খুব একটা ইম্পর্টেন্ট না ধরলেও চলে। এরপরে প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে প্লিহা, লিম্ফ নোড, লিম্ফ নালী। প্রতিরক্ষা ব্যবস্থায় যা যা কাজ করে, প্লিহা, লিম্ফ নোড, লিম্ফ নালী, বলতে পারো শ্বেতরক্তকণিকা, সবই কিন্তু ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। প্রতিরক্ষা মেসোডার্ম, সংবহন মেসোডার্ম, কঙ্কালতন্ত্র মেসোডার্ম, প্রজননতন্ত্র মেসোডার্ম। প্রজননতন্ত্রে আছে টেস্টিস, ওভারি, ইউটেরাস, প্রজননতন্ত্র মানেই মেসোডার্ম। রেচনতন্ত্র বললেই বৃক্ক, বৃক্ক মানেই মেসোডার্ম। আর সেই সাথে যদি থাকে মূত্রথলি, মূত্রনালী, এগুলো কিন্তু মূল প্রজননতন্ত্রের অংশ না, এগুলো মূলত রেচনতন্ত্রের অংশ হলেও মূল যে অংশটা সেটা মেসোডার্ম, অর্থাৎ বৃক্ক বা কিডনি। এরপরে অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশটা একটু আলাদাভাবে মনে রাখবা। অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশটা আর চামড়ার ভেতরের অংশটা, চামড়ার ডার্মিস, অর্থাৎ আমাদের চামড়ার ভিতরেও তো অনেক অংশ থাকে, তোমরা পড়েছো অবশ্যই, ওই অংশটাই হচ্ছে চামড়ার ডার্মিস। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশ, চামড়ার ডার্মিসটা আলাদা করে মনে রাখবো। তাহলে একসাথে কঙ্কালতন্ত্র, সংবহনতন্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রজননতন্ত্র, রেচনতন্ত্র। তাহলে কঙ্কালতন্ত্র, সংবহনতন্ত্র, প্রজননতন্ত্র, রেচনতন্ত্র, প্রতিরক্ষা। তাহলে এন্ডোডার্ম থেকে কী কী উৎপন্ন হলো, কঙ্কালতন্ত্র, সংবহনতন্ত্র, প্রজননতন্ত্র, রেচনতন্ত্র, প্রতিরক্ষা, সব কিছুই। সংযোজক টিস্যু আর অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশ আর চামড়ার ডার্মিস, ঠিক আছে, এগুলো মনে থাকবে। এবার একটোডার্ম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। একটোডার্ম মানে বোঝাচ্ছে সবার বাইরের অংশ। এক্ষেত্রে প্রথমেই আমরা এটা বলতে পারি যে একটোডার্মের প্রথমেই আসছে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এখন সমস্যা হচ্ছে মস্তিষ্ক তো সবার ভিতরে থাকে ভাই, স্নায়ুতন্ত্র তো সবার ভিতরে থাকার কথা মূল নিয়ম অনুযায়ী, তাহলে এটা কেন একটোডার্ম, মানে সবার বাইরের অংশ কেন হবে? সমস্যা হচ্ছে আমাদের মস্তিষ্কের আসলে স্নায়ুতন্ত্র বলতে যে অংশটা, সেটা কিন্তু সত্যি বলতে বাইরেই থাকে, সেটা কিন্তু হাড়ের ভেতরে থাকে না। কশেরুকা দ্বারা সুরক্ষিত থাকলেও সেটা কিন্তু কশেরুকার ভেতরে থাকে না, বরং কশেরুকার যে বাইন্ডিং বা স্পাইনাল কর্ডের মধ্যে থাকে, অর্থাৎ এটা কশেরুকার শেষ প্রান্ত একেবারে। তো সেভাবে আমরা মনে রাখবো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হোক বা নিউরন হোক, সেগুলো একেবারে দেহের প্রান্তের অংশ, এভাবেই আমরা মনে রাখবো। স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ভিতরেই থাকুক, তারপর আমরা এটাই মনে রাখবো এটা সবার শেষেই গঠন হয়েছে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি রয়েছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক বলো, নিউরন বা এই সংক্রান্ত যা যা কিছু আছে, স্নায়ুতন্ত্র সংক্রান্ত যা যা কিছু রয়েছে, ঠিক আছে না?
এটা সবার থেকে বেশি মনে রাখা দরকার। তো এরপর আমাদের ত্বক, মানে বাইরের ত্বক, চামড়া, ত্বক, ত্বক, চামড়া, তাই না? তিনে দিতে পারি আমাদের চুল এবং নখ, অর্থাৎ বাইরে থেকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ত্বক চামড়ারই অংশ, যদিও চুল, নখ। আর সর্বশেষ একটা জিনিস যেটা আমরা দেখতে পারি না, খুবই ইম্পর্টেন্ট, এটা একটু অন্য কালি দিয়ে লিখি, সেটা হচ্ছে ঘাম গ্রন্থি। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে ঘাম গ্রন্থি কোথা থেকে উৎপন্ন হয়, একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। ঘাম গ্রন্থি ভ্রূণীয় কোন স্তর থেকে তৈরি হয়? ঘাম গ্রন্থি কিন্তু তৈরি হয় ভ্রূণীয় এক্টোডার্ম থেকে। ভ্রূণীয় এক্টোডার্ম থেকে ঘাম গ্রন্থি তৈরি হয়। এর পরবর্তীতে আমাদের খুবই ইম্পর্টেন্ট আরেকটা অংশ হচ্ছে আমাদের দাঁতের এনামেল। আচ্ছা, এই সংক্রান্ত দাঁতের এনামেল। আরেকটা হচ্ছে দাঁতের ডেন্টিন। এটা তোমাদেরকে বলা হয়নি, দাঁতের ডেন্টিনটা কিন্তু মেসোডার্মে থাকে। এটা আমি দুঃখিত, যে দাঁতের যে ডেন্টিন আর সেই সাথে দাঁতের পাল্প, ডেন্টিন এবং পাল্প দুটোই তৈরি হয় ভ্রূণীয় মেসোডার্ম থেকে। এখন এই পাল্প ও স্নায়ুতন্ত্রের অংশ, সত্যি বলতে এই পাল্পটা এতটাই কাছাকাছি এক্টোডার্মের যে এটাকে এক্টোডার্ম বলা যেত, কিন্তু মেসোডার্মের মধ্যেই থেকে গিয়েছে, তাই এটা মেসোডার্মেরই অংশ হবে। মানে পাল্প মানে স্নায়ুর অংশ আমরা জানি, তাই এটাকে এক্টোডার্মে থাকার কথা ছিল। তাও এটা জানা খুব একটা দরকার না, বইয়ে খুব একটা, আমি তো পাল্পের নাম তো খুব একটা দেখিনি। তারপর যাই হোক, আমরা তাহলে জানলাম যে দাঁতের ডেন্টিন অর্থাৎ দাঁতের সব থেকে বাইরের অংশ হচ্ছে এনামেল, এটা তৈরি হচ্ছে এক্টোডার্মে, ঠিক আছে। এর পরের ভিতরের অংশটা হচ্ছে ডেন্টিন এবং সব থেকে ভিতরের অংশ হচ্ছে পাল্প, এ দুটোই আমরা পেয়েছি মেসোডার্মে। সব থেকে বাইরে এক্টোডার্ম এবং তার ভেতরের অংশগুলো মেসোডার্ম, এর বাইরে আর দাঁত যায়নি। তাহলে দাঁত এক্টোডার্ম এবং মেসোডার্মের মধ্যে সীমিত। এক্টোডার্মে শুধুমাত্র দাঁতের এনামেল। আর সর্বশেষ আরেকটা মজার তো ব্যাপার, সেটা হচ্ছে মেলানিন কোষ। মেলানিন কোষ, আমরা যখন জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়টা পড়ব তখন এই মেলানিন কোষ নিয়ে আলোচনা যথেষ্ট সুযোগ থাকবে। এই মেলানিন কোষ বা মেলানোসাইট কোষগুলোর ক্ষেত্রে আমরা জানি এরা দুই ধরনের হয়, একটা হচ্ছে ইউ মেলানোসাইট আর একটা হচ্ছে ফিও মেলানোসাইট। এগুলো মূলত আমাদের ত্বকের রং কিংবা চোখ চুলের রঙও নির্ধারণ করতে পারে। সেক্ষেত্রে আমরা যখন জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়টা পড়ব তখন এটা নিয়ে একটু বিশদ আলোচনার সুযোগ থাকবে। তো আপাতত আমরা দেখো এক্টোডার্মে কী কী পেলাম। একটা হচ্ছে স্নায়ুতন্ত্রের যত কিছু আছে, স্নায়ুতন্ত্র দিয়ে যা কিছু আছে সব এক্টোডার্মের অংশ। ত্বক ও চামড়া, এটা তো জানা কথা। চুল, নখ অবশ্যই পারবো, যেটা পারবো না সেটা হচ্ছে ঘাম গ্রন্থি। দাঁতের এনামেল অর্থাৎ দাঁতের একদম বাইরের অংশ, সেটা হচ্ছে দাঁতের এনামেল, এটাও পারবো। মেলানিন কোষ একটু সমস্যা হবে, তো মেলানিন কোষটা কোথা থেকে উৎপন্ন হয়? এটা ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। সেই সাথে আরও দুটো জিনিস, সেটা হচ্ছে আগেরবার দেখো পড়ে আসছিলাম অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশ, আর তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির ভিতরের অংশ। অ্যাড্রেনাল গ্ল্যান্ড ভেতরের অংশ, এখানে লেখার জায়গা নেই, ভেতরের অংশ। সর্বশেষ 8, এক্ষেত্রে আমাদের চোখ বা দর্শন সংশ্লিষ্ট, অর্থাৎ আমাদের দর্শন সংশ্লিষ্ট অর্থাৎ চোখের সাথে সংশ্লিষ্ট যা যা কিছু আছে সবই এক্টোডার্ম থেকেই তৈরি হয়। এগুলো নাম লেখার বাস্তবে দরকার নেই, আমরা তো সবাই সেটা জানি, তাই না? রেটিনা, কর্নিয়া, আইরিশ, লেন্স, হাবাজাবা যা যা দিতে পারো। তবে অনেকের ক্ষেত্রে কিছু দ্বিধাদ্বন্দ্ব অনেক সময় থাকে যে আমি তো মেসোডার্মের মধ্যে ঢুকে গেছি। আচ্ছা সরি, এটা একটু বুঝে নিবা আর কি। তো চোখের মধ্যে যা যা সংশ্লিষ্ট অংশ আমরা জানি, তো অনেকের মধ্যে বিভ্রান্তি আছে যে আইরিশ কিংবা অন্য, আসলে সত্যি বলতে আমাদের অনেক অঙ্গ গঠন আছে যেগুলো একাধিক ভ্রূণীয় স্তরের সহযোগিতায় তৈরি হয়। যেমন ধরো একটা উদাহরণ দিই, আমাদের জিহবা, এই নিচেই বলি, এই যে ধরো আমাদেরকে জিহবা,
এটা কিন্তু একই সাথে 3টা ভ্রূণীয় স্তরের সংশ্লিষ্টতায় তৈরি হয়েছে। যেমন জিহ্বার সব থেকে ভেতরের অংশটা তৈরি করেছে এন্ডোডার্ম, তার পরের অংশটা তৈরি করেছে মেসোডার্ম, এবং সব থেকে বাইরের অংশটা তৈরি করেছে কিন্তু একটোডার্ম। অর্থাৎ যেটা থেকে স্বাদ নাও, যে স্নায়ুর অংশটক আছে, সেটা কিন্তু একটোডার্ম থেকে আসছে। আর পেশির যে অংশটা, আর পেশি সুলভ যে অংশটা, যেটাকে পেশি আর পেশি সুলভ যে অংশটা, সেটা এসেছে কিন্তু মেসোডার্ম থেকে। আর সর্বশেষ পশ্চাৎভাগটা এসেছে কিন্তু এন্ডোডার্ম থেকে। একই সাথে জিহ্বার সাথে আরেকটা অংশ আছে আমাদের ষড়যন্ত্র বা ল্যারিংস। এটাও কিন্তু 3টা ভ্রূণীয় স্তরেরই সমন্বয়। কিন্তু এখন যদি প্রশ্ন আসে যে ভাই জিহ্বা কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি, বাস্তবে এটা আসলে এই ধরনের প্রশ্নের কোনো ভিত্তি নেই। কিন্তু তারপরেও যদি হয়ে থাকে যে এই ল্যারিংস বা ভ্রূণীয় স্তরগুলো কোথা থেকে তৈরি হয়, তো সব থেকে কিছুটা বেশি অংশ আমাদের আছে এন্ডোডার্মের মধ্যে। তো আমরা এটা এন্ডোডার্ম হিসেবে বলতে পারি দায়সারাভাবে, মানে কোনো রকমে না বললেই নয়, তখন আমাদেরকে বলতে হবে জিহ্বা উৎপত্তি হয়েছে এন্ডোডার্ম থেকে। এখন যদি আমাদের প্রশ্ন আসে যে ভাই জিহ্বা কোথা থেকে উৎপন্ন হয়েছে, আমরা বলতে পারি এন্ডোডার্ম থেকে। জিহ্বার উৎপত্তি ঘটেছে কোন ভ্রূণীয় স্তর থেকে, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে উৎপত্তি ঘটা শুরু করেছে কোথা থেকে, তাহলে আমাদের প্রশ্ন হবে এন্ডোডার্ম থেকে। এরকমভাবে উত্তর দিব। কিন্তু বাস্তবে এই ধরনের প্রশ্নগুলো যে কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি বা কোন ভ্রূণীয় স্তরে গঠিত, বাস্তবে এই ধরনের প্রশ্নগুলো একটু বিতর্কের বিষয়। যেমন ষড়যন্ত্র কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়েছে, এককভাবে বলতে পারি না যে এটা এন্ডোডার্ম থেকেই তৈরি হয়েছে। এর সাথে মেসোডার্ম এবং একটোডার্মের সংশ্লিষ্টতা রয়েছে। তাই ধরনের প্রশ্ন, তাহলে আমরা ধরে নেব কোথা থেকে শুরুটা হয়েছে। শুরুটা হয়েছে এন্ডোডার্ম থেকে। তাই দুটো ক্ষেত্রেই যদি একান্তই না দেওয়ার কিছু থাকে, আমরা বলবো এন্ডোডার্ম থেকে জিহ্বার ষড়যন্ত্রের উৎপত্তি হয়েছে। এরকম আরও কিছু অঙ্গ রয়েছে, যথেষ্ট অঙ্গ রয়েছে, তো সেগুলো এখন আলোচনা করার আমাদের কোনো সুযোগ নেই। আমরা যতটুকু শিখেছি ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। কারণ এখন যদি উচ্চ শ্রেণীতে, তোমরা যদি আরেকটু পরেই যখন উচ্চ ক্লাসে যাবা, বিশেষ করে যারা মেডিকেল টার্গেট, যারা মেডিকেলে যাবা, তখন দেখবা যে এই একটা অন্তত্বকের মধ্যে কত রকমের অন্তত্বক রয়েছে, কিংবা একটা মেসোডার্মের মধ্যে কত ধরনের মেসোডার্ম রয়েছে, একটা একটোডার্মের মধ্যে কত ধরনের একটোডার্ম রয়েছে। এগুলো আসলে যদি এখন বলি তাহলে তোমরা ভয় পেয়ে যাবা, এখন বলা যাবে না। তো যাই হোক, আমরা একবার একটু রিভিশন দিয়ে ফেলি। তো আমরা যেটা দেখলাম, একটোডার্ম হচ্ছে সব থেকে বাইরের অংশ, বাইরে থেকেই যা দেখা যায়। ত্বক, চামড়া, চুল, নখ, দাঁতের এনামেল বাইরে থেকেই দেখতে পারি। মেলানিন কোষ মানে ত্বকের রং আমরা বাইরে থেকেই দেখতে পারি। চোখের রং আমরা বাইরে থেকেই দেখতে পারি। আর চোখ সংক্রান্ত সব কিছুই কিন্তু একটোডার্ম করে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু একটোডার্ম থেকে আসে। আমাদের স্নায়ুতন্ত্র আসে একটোডার্ম থেকে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে স্নায়ুতন্ত্র মানে একটোডার্ম। আরেকটা জিনিস মনে রাখা প্রয়োজনীয় মনে করি, যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভেতরের অংশটা আসে একটোডার্ম থেকে, বাইরের অংশটা আসে এন্ডোডার্ম থেকে। বাইরের অংশটা কিন্তু একটোডার্ম থেকে আসার কথা থাকলেও অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে বিষয়টা আলাদা, কারণ অ্যাড্রেনাল গ্ল্যান্ডটার গঠনটা একটু আলাদা। তো যাই হোক, ওদিকে আমরা না যাই, শুধু আমরা একটা মনে রাখতে পারলে রাখবো, না রাখলে দরকার নেই, যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভেতরের অংশটা আসে একটোডার্ম থেকে, বাইরের অংশটা আসে এন্ডোডার্ম থেকে। তো আমরা একবার রিভিশন দিয়ে ফেলি। তো প্রথমে মনে করে দেখো এন্ডোডার্মে কী কী ছিল। এন্ডোডার্ম মানে দেহের সব থেকে ভিতরের অংশ, পরিপাক নালী, পরিপাক গ্রন্থি। পরিপাক নালীর মধ্যে যা যা আছে, অর্থাৎ মুখ থেকে পায়ু পর্যন্ত যেসব অংশ রয়েছে সবই এন্ডোডার্ম থেকে আসছে। আবার গ্রন্থিগুলো যুক্ত আছে পরিপাকের সাথে, সবই এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে যে 3টা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস। এই 3টা গ্রন্থিকে মনে রাখতে হবে ভালোভাবে। অগ্নাশয়, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস। থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস। অর্থাৎ থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস। থাইমাস গ্রন্থি কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়? এন্ডোডার্ম থেকে। প্যারাথাইরয়েড গ্রন্থি কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়? এন্ডোডার্ম থেকে। থাইরয়েড গ্রন্থি কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়? এন্ডোডার্ম থেকে। তো এখানে গ্রন্থির কথা আরেকটা জিনিস, এখানে গ্রন্থির কথা যেহেতু বলা হয়েছে, মস্তিষ্কের মধ্যে যত গ্রন্থিগুলো থাকে, যেমন ধরো পিনিয়াল গ্ল্যান্ড, স্নায়ুতন্ত্রের মধ্যে এটা দেওয়া যায়, যেমন পিনিয়াল গ্ল্যান্ড, ঠিক আছে, বানান পিনিয়াল গ্ল্যান্ড, কিংবা আমাদের মস্তিষ্কের আরও কিছু আছে যেমন পিটুইটারি গ্ল্যান্ড।
মানে যত রকম মস্তিষ্কে গ্ল্যান্ডসগুলো থাকা সম্ভব সব কিছুই কিন্তু একটোডার্ম অর্থাৎ স্নায়ুতন্ত্রের মধ্যেই আছে, বাইরে যায়নি। রেচনতন্ত্র সংশ্লিষ্ট যে সকল গ্ল্যান্ড সেগুলো রয়েছে মেসোডার্মের মধ্যে। যাক, আপাতত এখানে দেখতে থাকি। এন্ডোডার্মের মধ্যে থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড এবং থাইমাস গ্রন্থি রয়েছে, এই তিনটা মনে রাখতে হবে। আর শ্রবণ সংক্রান্তর মধ্যে শুধুমাত্র মধ্যকর্ণ আর শ্রবণনালী। শ্রবণ সংক্রান্তর মধ্যে শুধুমাত্র মধ্যকর্ণ আর শ্রবণনালী, মধ্যকর্ণ আর শ্রবণনালী। মধ্যকর্ণটা এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। শ্রবণনালী কোথা থেকে উৎপন্ন হয়? এন্ডোডার্ম থেকে। মধ্যকর্ণ কোথা থেকে উৎপন্ন হয়? এন্ডোডার্ম থেকে। শ্রবণনালী কোথা থেকে উৎপন্ন হয়? এন্ডোডার্ম থেকে। রেচন সংক্রান্ত অঙ্গগুলো কোথা থেকে উৎপন্ন? দেখো, রেচন সংক্রান্ত অংশের মধ্যে রয়েছে মূত্রথলি, মূত্রাশয়, মূত্রনালী। মূত্রথলি, মূত্রাশয়, মূত্রনালী। রেচন সংক্রান্ত অংশের মধ্যে মূল অংশটা যেটা বৃক্ক, সেটা এখানে না থাকলেও যে কোনো পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে যে মূত্রথলি কোথা থেকে উৎপন্ন হয়, মূত্রনালী কোথা থেকে উৎপন্ন হয়, বা মূত্রাশয় কোথা থেকে উৎপন্ন হয়। এটা সবই কিন্তু এন্ডোডার্ম থেকে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে মূত্রথলি, মূত্রাশয়, মূত্রনালী এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। মূত্রাশয়, মূত্রথলি, মূত্রনালী এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। তাহলে আমরা দেহের সব থেকে ভেতরের অংশগুলো পেয়ে গেলাম। এবার মাঝামাঝি অংশে, অর্থাৎ দেহের মাঝামাঝি কী কী আছে, মাঝামাঝিতে একটু মনে করে দেখো। কঙ্কালতন্ত্র, কঙ্কালতন্ত্রের সাথে সব কিছু অস্থি, তরুণাস্থি, পেশি। রক্ত সংবহনতন্ত্র, হৃৎপিণ্ড, ধমনী, শিরা, রক্ত। সংবহনতন্ত্রের পরে রয়েছে প্রজননতন্ত্র, যেখানে টেস্টিস, ওভারি, ইউটেরাস। তারপরে রেচনতন্ত্র বলো বৃক্ক। তারপরে ধরো প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থায় যা যা আছে, প্লিহা, লিম্ফ নোড, লিম্ফ নালী, সব কিছুই কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন হলো। আর অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের অংশ মেসোডার্ম। চামড়ার ডার্মিস, খুবই ইম্পর্টেন্ট, দেখো চামড়ার ডার্মিসটা কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। দাঁতের ডেন্টিন মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। আর পাল্প মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। তাহলে যেগুলো আমাদের একটু ভুল হতে পারে সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের অংশ, চামড়ার ডার্মিস এবং দাঁতের ডেন্টিন। আরগুলো সব আমরা পারবো। কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, প্রজননতন্ত্র, রেচনতন্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, আর দাঁতের ডেন্টিন, পাল্প, চামড়ার ডার্মিস, অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশ, আর সংযোজক টিস্যু যেটা, এটাও মনে রাখতে হবে না, এখান থেকে প্রশ্ন দিলে অবশ্যই পারবা। যদিও প্রশ্ন দেয় যে সংযোজক টিস্যু কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়, সে কারণে এটা দেয়া যে সংযোজক টিস্যু যদি বলা হয়ে থাকে সেটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। ঠিক আছে, এরপরে সর্বশেষ একটোডার্ম। একটোডার্ম এক কথায় বাইরে থেকে যা দেখতে পারি এবং স্নায়ুতন্ত্র। বাইরে থেকে যা দেখা যায় এবং স্নায়ুতন্ত্র সংক্রান্ত সব। বাইরে থেকে যে যে অংশ দেখতে পারি সব, যেমন ত্বক, চামড়া, চুল, নখ, দাঁতের এনামেল, মেলানিন, চোখ, চোখের সব কিছু এবং স্নায়ুতন্ত্র। আর যে জিনিসটা ভুল হতে পারে সেটা হচ্ছে ঘাম গ্রন্থি। এটা একটু মাথায় রাখবা, ঘাম গ্রন্থিটা কিন্তু ভ্রূণ একটোডার্ম থেকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্রন্থির ভেতরের অংশ, মেইন অংশটা কিন্তু আসে একটোডার্ম থেকে। আর সংশ্লিষ্ট কিছু গ্রন্থি যেগুলো মস্তিষ্কে আছে আমরা জানি, সেগুলো কিন্তু আসে কিন্তু একটোডার্ম থেকে। আচ্ছা, এখানে বাইরে থেকে আরেকটা জিনিস কিন্তু আমরা দেখতে পারি, সেটা কিন্তু লিখতে পারি না এখানে, যদিও জায়গা নেই, জায়গা সংকুলাতে পারতেছি না বলে লিখতে পারতেছি না। আরেকটা জিনিস কিন্তু আমরা দেখতে পারি, খুবই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু কী বলতো, আমাদের কান। কানের মধ্যকর্ণটা এখানে ছিল, বাকি অংশ কিন্তু মানে বহিকর্ণ কিন্তু রয়ে গিয়েছে আমাদের একটোডার্মে, আর সেই সাথে অন্তকর্ণ। ঠিক আছে, তাহলে কানের মধ্যকর্ণ তো এখানে গেল, আর বহিকর্ণ, অন্তকর্ণ কিন্তু একটোডার্মে পড়ে রইল। এটা একটু খেয়াল করবা সবাই, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে কি দাঁড়ালো, আমরা বাইরে থেকে যা দেখতে পারি কান, বহিকর্ণ এবং অন্তকর্ণ। এখানে একটা বড় কনফিউশন আছে যে অন্তকর্ণ তো সবার ভিতরে থাকার কথা, তাই না? অন্তকর্ণ তো সবসময় আমাদের যে মেসোডার্ম বা এন্ডোডার্মের মধ্যে থাকার কথা ছিল, এই একটোডার্মে কেন? কিন্তু সত্যি কথা হচ্ছে এই অন্তকর্ণটা মূলত একটা সেন্সরি অর্গান বা স্নায়বিক অর্গান যেটাকে বলো, যেহেতু স্নায়ুর সাথে সংশ্লিষ্ট তাই এটা একটোডার্মে চলে আসছে। মানে স্নায়ু সংশ্লিষ্ট যে কোনো কিছুই কিন্তু একটোডার্মের মধ্যে আছে, যেটাই ধরো না কেন। এমনকি তোমরা দাঁতের ডেন্টিন বা পাল্পেও দেখেছিলে, পাল্পটা শুরুটা মানে একটোডার্মের সাথে সংযুক্ত বলা যায়, কিন্তু অধিকাংশ অংশটা এন্ডোডার্মের সাথে আছে। তাই পাল্পটাকে আমরা এন্ডোডার্মের মধ্যে ধরেছি, একটা বিশেষ মানে কিছু বিশেষ থাকবেই, এটা আমরা একটু বুঝে নিব আর কি। তো কানের ক্ষেত্রে বহিকর্ণ বাইরে থেকে দেখতে পারি,
কিন্তু সবসময় যে বাইরে থেকে দেখা জিনিসই খাটবে এটাও কিন্তু না। এটা শুধু আপাতত মনে রাখার সুবিধার জন্য আমরা মনে রাখছি যে অধিকাংশ যেগুলো বাইরে থেকে দেখতে পারি তা এক্টোডার্ম, এবং সেন্সরি যেসব জিনিস বা স্নায়বিক যেসব জিনিস সব কিছু এক্টোডার্ম। তাহলে কানের বহিকর্ণ এবং অন্তকর্ণ দুটোই হয়ে গেল আমাদের এক্টোডার্ম, আর মধ্যকর্ণটা এন্ডোডার্মে পড়ে রইল। ঠিক আছে, এখন আশা করি কিছু তেমন বাদ নেই। তাহলে শেষবার একবার রিভিশন দেই যে বাইরে থেকে যে অংশগুলো আমরা মোটামুটি দেখতে পারি সেটা এক্টোডার্মের, এবং সেন্সরি বা স্নায়বিক যেসব অংশ আছে, স্নায়ু সংশ্লিষ্ট যেসব অংশ আছে সেগুলো এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই গেল। আপাতত আমরা একটু পড়ায় ফিরি। এবার দেখো স্নায়ুতন্ত্রের কাজ। প্রথমত উদ্দীপনায় সাড়া প্রদান। বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবর্তিত পরিবেশ সম্পর্কে প্রাণীকে অবহিত করে এবং তার ভিত্তিতে প্রাণী দেহে যথাযথ পরিবর্তন ঘটিয়ে তার অস্তিত্ব বজায় রাখতে সহায়তা করে। অর্থাৎ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবর্তিত পরিবেশ সম্পর্কে প্রাণীকে অবহিত করে, অর্থাৎ বাইরের পরিবেশটা পার্থক্য কতটুকু আছে, এখন আমার কতটুকু পরিবর্তন নিজেকে ঘটাতে হবে সেই জানানটা দেয় আমাদের স্নায়ুতন্ত্র। তার ভিত্তিতে প্রাণীদেহে যথাযথ পরিবর্তন ঘটায় এবং তার অস্তিত্ব বজায় রাখতে সহায়তা করে। কাজের মধ্যে সমন্বয় সাধন। দেহের বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ ও তন্ত্রের সাথে পারস্পরিক যোগাযোগ বজায় রাখে এবং তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। হ্যাঁ, অবশ্যই মূল কাজটাই তো স্নায়ুতন্ত্রের এইটা, যে সকল অঙ্গের কাজের মধ্যে একটা চমৎকার সমন্বয় সাধন করা। এরপরে দেহের সাম্যাবস্থা বজায় রাখা। দেহের সেন্সরি ও মোটর অঞ্চলসমূহের কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহাভ্যন্তরের সাম্যাবস্থা বজায় রাখে। অর্থাৎ সেন্সরি অর্থ হচ্ছে সংবেদন, অর্থাৎ কখন সংবেদন গ্রহণ করতে হবে। আর মোটর স্নায়ু মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত নয় এমন স্নায়ু কিন্তু মোটর স্নায়ু, অর্থাৎ যেটা অটোমেটিক প্রসেস বলা যায়। দেহের বিভিন্ন সময় বিভিন্ন অটোমেটিক প্রসেস থাকে, পরিবেশ একটা সংবেদন দেয় আর তার উপর ভিত্তি করে তাৎক্ষণিক একটা ব্যবস্থা দেহ ঘটাতে থাকে। এই ব্যবস্থাটাই মূলত মোটর স্নায়ু করে, যা স্নায়ুতন্ত্রের অংশ। আর এটার মাধ্যমেই দেহের মধ্যে সবসময় একটা সাম্যাবস্থা তৈরি হতে থাকে। যেমন দেখা গেলো হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হলো, কিংবা হঠাৎ করে দেহে কোনো একটা আকস্মিক পরিবর্তন আসলো, সাথে সাথে সেন্সরি সিস্টেম অ্যাক্টিভ হয়ে মোটর স্নায়ুর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলবে। এরপরে সংবেদী অঙ্গসমূহ কার্যকর করা। স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিচালনা করে সংবেদী অঙ্গগুলোকে কার্যকর রাখে। এক্ষেত্রে সংবেদী অঙ্গ যেসব অঙ্গ সংবেদন গ্রহণ করে, যেমন হতে পারে সেটা তাপ, চাপ, গন্ধ, স্পর্শ, আলো, শব্দ, তাই না? এগুলো যা গ্রহণ করতে পারে সেগুলোই সংবেদী অঙ্গ। তাহলে স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পরিচালনা করে সংবেদী অঙ্গগুলোকে কার্যকর রাখে। কারণ সর্বদা সংবেদন অঙ্গগুলো তখনই তো সংবেদন তৈরি করবে যখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তা গ্রহণ করবে এবং প্রসেস করবে, অন্যথায় কাজ সংবেদী অঙ্গ করবে না। এবার তথ্য সংরক্ষণ। বিভিন্ন তথ্য সংরক্ষণের মাধ্যমে অতীত অভিজ্ঞতার আলোকে প্রাণীর আচরণকে পরিবর্তিত করে। হ্যাঁ, আসলেই বিভিন্ন তথ্য সংরক্ষণ হয়। আসলেই নিউরনের একটা মস্ত বড় কাজ হচ্ছে তথ্যকে সংরক্ষণ করা। এরপরে বিভিন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হওয়া। স্নায়ুতন্ত্রের অংশবিশেষ দর্শন, শ্রবণ, স্বাদ গ্রহণ, ঘ্রাণ গ্রহণ, অনুভূতি গ্রহণ, বুদ্ধি, স্মৃতি, ব্যক্তিত্বের বিকাশ প্রভৃতি কাজের সঙ্গে সম্পর্কিত হয়। হ্যাঁ, অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ দেখতে পাচ্ছি ভিডিও ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এর পরের দিন মোটামুটি আমরা মূল পড়ালেখায় প্রবেশ করব, অর্থাৎ স্নায়ুতন্ত্রের গঠন বা নিউরনের গঠন নিয়ে মূলত আলোচনাটা হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।